শুভেচ্ছা সবাইকে। ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় তোমরা অবশ্যই চিনতে পেরেছো। আমি মোহাম্মদ আতাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের পদার্থবিজ্ঞান বিষয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে ক্লাস উপস্থাপনা করব। আমি যাচ্ছি, চলো আমরা ক্লাসরুমেই ফিরে যাই। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাসে স্বাগতম। আমরা আজকের পাঠের বিষয় কি তা তোমরা প্রথম স্লাইডে আমরা যাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকের কোন অধ্যায় এবং পাঠের বিষয় কি আমাদের। আচ্ছা, আলোর কোন ঘটনার জন্য প্রতিবিম্ব দেখা যায় তোমরা কি বলতে পারবে? আলোর কোন ঘটনার জন্য প্রতিবিম্ব দেখা যায়? দেখো, এই যে স্বচ্ছ পানির মধ্যে এই পর্বতের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এখানে দেখো, পর্বতের উপরে কিন্তু সূর্যের আলো এসে পড়েছে এবং এখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে কোন ঘটনার জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আলোর প্রতিফলন। আমরা আজকে সেই আলোর প্রতিফলন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকে আমার, আশা করি তোমরা উপভোগ করবে। চলো আমরা শুরু করি। আজকে আমাদের আলোর প্রতিফলন বিষয়ের যে শিখনফল তা হলো আলোর প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিফলন আমরা ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিফলনের সূত্র বর্ণনা করতে পারবো। এই শিখনফলকে সামনে রেখে আজকে আমার ক্লাস সাজানো। চলো দেখো, এখানে এই যে বস্তুর ছবির বস্তুগুলো কি আলো ছড়ায়? তোমরা নিশ্চয়ই বলবে ছবির বস্তুগুলি কি আলো ছড়ায়, বা অন্যভাবে যদি বলি বস্তুগুলো আলো নিঃসরণ করতে পারে না কেন? কারণ এরা দীপ্তিহীন বস্তু। দীপ্তিহীন বস্তু আলো নিঃসরণ করতে পারে না। আমরা এই ছবিগুলি দেখি, এখানে নিশ্চয়ই এই বস্তুগুলি আলো ছড়ায় এবং এরা নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে। কেন পারে? কারণ এরা দীপ্তিমান বস্তু। আমরা দেখি আলোর প্রধান প্রধান ধর্মগুলো কি কি। আলোর ধর্ম দেখো, আলোর বেগ আমরা জানি 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ। আলো দেখো, অ্যানিমেশন চিত্রে বিভিন্ন রাসায়নিক শক্তির ব্যবহারে যে আতশ তৈরি করা হয়, সেই আতশবাজিতে দেখো আলোর বিচ্ছুরণ ঘটে। তার মানে তাপ শক্তি আলোক শক্তি হিসাবে রূপান্তর হয়। তার মানে আলো এক প্রকার শক্তি। দেখো, আলো বিচ্ছুরিত হয় প্রিজমের মাধ্যমে। সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটানো যায়, সেখানে আমরা সূর্যের 7টি রং দেখতে পাই। আমাদের দেখার যে ব্যাপ্তি, সূর্যের কিন্তু হাজার রকম কোটি কোটি রকম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি আছে। আমরা ছোট্ট একটি ব্যাপ্তি আমরা দেখতে পাই, সেটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি আমরা দেখতে পাই এবং এই ব্যাপ্তিতে 7টি রং আমাদের দেখায়। এই 7টি রং আমরা দেখতে পাই সূর্যের রশ্মির। এই যে 7টি রং, সূর্যের আলোর রশ্মির 7টি রং, এটা আমরা প্রিজমের মাধ্যমে বিচ্ছুরণ ঘটিয়ে দেখতে পাই। আলো আরো কি কি ধর্ম মেনে চলে আমরা চলো দেখি, একটি ভিডিও দেখি। দেখার আগে আমরা একটু এক নজরে দেখে নেই আলোর প্রধান প্রধান ধর্মগুলো কি। কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। স্বচ্ছ মাধ্যম, সেটা পানি মাধ্যম হতে পারে,
অথবা কাঁচ মাধ্যম হতে পারে, শূন্য মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে। এগুলি সবচেয়ে শূন্য মাধ্যম হলো সবচেয়ে বেশি স্বচ্ছ মাধ্যম। এখানে আলোক রশ্মি আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আবার আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিচার হয়, অপবর্তন হয়, বিচ্ছুরণ হয় এবং সমবর্তন ঘটে। এখানে দেখো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ হয় আলোর। এটা নিয়ে আমরা আসলে একটা ভিডিও দেখলেই ভালো হয়, ভিডিও দেখে আমরা আসলে অনুধাবন করতে পারবো। আমরা চলো একটা ভিডিও দেখি। I have taken here one light ray, which is, you can see the light ray is traveling in a straight line. Now as I am keeping one obstruction here, it is obstructing the path of light and which is making one shadow at the screen. So it proves that light always travels in a straight line. Next property of light is the reflection of light. Here I have taken one small mirror which is used as a reflecting surface. Now I am sending the light ray. You can see that the ray which is falling on the mirror is the incident ray and it is making one angle with the incident ray, which is known as angle of incidence, and you can find that angle of reflection is almost equal to the angle of incidence. As I am increasing the angle of incidence, the angle of reflection is also increasing. That means it proves that laws of reflection, that angle of incidence is equal to angle of reflection. Next property of light is the refraction property. When the light rays passes through a lens, it either converge or diverge the rays. So I have taken three rays of light which I am allowing to pass through a convex lens. And you can see how lovely the rays are getting converged at a point, and this point is known as the focus, which is the converging point of the three rays of light. Next, the same experiment I am performing with a concave lens. You can see how nicely the rays are getting diverted from each other, and it is also known as a diverging lens. It is a concave lens. Our next experiment is to show how the rays are passing through a glass slab. If you are allowing the light rays passing through a glass slab, you can see this is the original path of the ray of light, but as it is passing through a glass slab, it is deviated from its original path, and this deviation is known as lateral deviation. You can see it is deviated from its original path. Okay. Next, let us observe what happens if the light rays are passing through a glass prism. Can you see how lovely the light rays are getting? It is bending from its original path. Now you can find out for two different rays like red light and for blue light, the deviations are different. Red light deviates the least and the blue light deviates the most. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ভিডিওটি উপভোগ করলাম। আমরা নিশ্চয়ই চলো স্লাইডে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। আমরা নিশ্চয়ই আলোর প্রধান ধর্মগুলি বুঝতে পেরেছি।
যে আলো কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে, কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর একটি নির্দিষ্ট বেগে চলে। যেমন শূন্যস্থান যদি নির্দিষ্ট মাধ্যম ধরে নেই, আলোর বেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ এবং সমবর্তন ঘটে, এটা আমরা ভিডিওটি দেখে অনুধাবন করতে পারছি। আলো এক প্রকার শক্তি। আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা নিয়ে আমার প্রথম ক্লাসে বিশদ আলোচনা ছিল, উপস্থাপনা ছিল। কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায়, আবার কখনো কখনো আলো কণার ন্যায় আচরণ করে, তাও আমার পূর্ববর্তী ক্লাসে আলোচনা করা হয়েছে এবং ভিডিও চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি পরবর্তী স্লাইডে যাই। দেখো, সূর্য দীপ্তিমান বস্তু। সূর্য দীপ্তিমান বস্তু। দীপ্তিমান বস্তু থেকে যখন আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ে, তখন কিন্তু আমরা দীপ্তিমান বস্তুটিকে উজ্জ্বলভাবে দেখতে পাই। ঠিক তেমনি দীপ্তিমান বস্তু থেকে যখন আলোক রশ্মি এসে দীপ্তিহীন বস্তুর উপরে পড়ে, তখন দীপ্তিহীন বস্তুর থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। আমাদের চোখে রেটিনা সেই দেখার সংকেত মস্তিষ্কে পাঠায়, আমরা বস্তুটিকে দেখতে পাই এবং বিভিন্ন রঙে দেখতে পাই, বিভিন্ন আকারে দেখতে পাই। এখানে কিন্তু প্রতিফলনের ফলেই, কিন্তু দীপ্তিহীন বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলনের ফলে আমরা চোখে এসে পড়ে, সেই অনুযায়ী আমরা দেখতে পাই। আমরা আগের ভিডিও ক্লাসে কিন্তু দেখিয়েছি যে হাজার রকম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি এসে দীপ্তিহীন বস্তুতে পড়ে। দীপ্তিহীন বস্তু বেশিরভাগ আলোক রশ্মি কিন্তু, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি কিন্তু শোষণ করে নেয়, বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি প্রতিফলিত করে। সেই অনুযায়ী আমরা বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট থাকার কারণে আমরা বিশেষ রঙে আমাদের মস্তিষ্ক দেখার অনুভূতি পায়। আমরা সেই অনুযায়ী আকার এবং রঙে দেখি। আমরা যাই পরবর্তী স্লাইডে। তো আলোর প্রতিফলনের ফলেই কিন্তু বস্তু দেখা যায়। এবারে দেখো, আমরা আরেকটি ব্যাপারে দেখি যে কোনো প্রতিফলক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হলে আপতন বিন্দু থেকে কিন্তু সে প্রতিফলিত হয়। তার মানে এটা হলো প্রতিফলিত রশ্মি আর এটা হলো আপতিত রশ্মি। আমরা দেখি, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। এখন এই যে আপতিত রশ্মি যে আপতন বিন্দুতে প্রতিফলিত রশ্মি সৃষ্টি করেছে, সেই আপতন বিন্দুতে যদি আমি একটি অভিলম্ব কল্পনা করি, আমরা যদি একটি অভিলম্ব আঁকি, এটা হলো অভিলম্ব। দেখো, অভিলম্ব, এই যে অভিলম্ব, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই তিনটে রশ্মি কিন্তু আমি যদি এই রশ্মি তিনটি কিন্তু একটি তলে আপতিত হবে। অর্থাৎ আমি যদি একটি তল কল্পনা করি, তাহলে দেখা যাবে এই রশ্মি তিনটি একই তলে থাকবে। এটা হলো প্রতিফলনের প্রথম সূত্র। অর্থাৎ প্রতিফলনের প্রথম সূত্র হলো, প্রতিফলনের দুটি নিয়ম আছে বা দুটি সূত্র আছে। প্রতিফলনের প্রথম নিয়ম হলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতলে আপতন বিন্দুতে অবস্থান করে। একই সমতলে, এখানে মূল ব্যাপার হলো, আমি যদি এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, কল্পিত অভিলম্ব, এই বরাবর যদি আমি একটি তল স্থাপন করি, সেই সব কয়টা রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে কিন্তু অবস্থান করবে। কোনো মানে আঁকা বাঁকা হয়ে যাবে না, অর্থাৎ একই তলে অবস্থান করবে। আমরা তার মানে এটা হলো প্রতিফলনের প্রথম নিয়ম। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব একই সমতলে আপতন বিন্দুতে অবস্থান করে। প্রতিফলনের প্রথম সূত্র হলো এটা। প্রতিফলনের দ্বিতীয় সূত্রে আমরা যাই। দেখো, একটি প্রতিফলক পৃষ্ঠে আপতিত রশ্মি এই যে অভিলম্বের সাথে যে কোণ তৈরি করলো,
সেটা হলো আপতন কোণ। এবং এই অভিলম্বের সাথে যে কোণ প্রতিফলিত রশ্মি তৈরি করলো সেটা হলো প্রতিফলিত কোণ, প্রতিফলন কোণ। আমরা একটু দেখি। তার মানে আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তা হলো আপতন কোণ, এবং আপতন বিন্দুতে অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করে, প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করে তা হলো প্রতিফলন কোণ। এই প্রতিফলনের দ্বিতীয় সূত্র হলো এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটি সমান, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এখানে আই কোণ হলো আপতন কোণ, আর কোণ হলো প্রতিফলন কোণ। এটা হলো দ্বিতীয় সূত্র, প্রতিফলন কোণ আপতন কোণের সমান। আমরা আরেকটি ব্যাপার যাই। দেখো, সূর্য রশ্মি কোনো মসৃণ তলে যখন আপতিত হয়, দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন মসৃণ তলে আপতিত হয় তখন কিন্তু প্রতিফলিত রশ্মিগুলোও কিন্তু সমান্তরালভাবে প্রতিফলিত হয়। দেখো, একগুচ্ছ সমান্তরালভাবে আপতিত একগুচ্ছ আলোক রশ্মি মসৃণ তলে আপতিত হলে সমান্তরালভাবে প্রতিফলিত হবে। দেখো, সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এটা হলো মসৃণ তলের ক্ষেত্রে, এটা হলো নিয়মিত প্রতিফলন। এখন এই যে মসৃণ তল না হয়ে যদি অমসৃণ তল হয় তখন দেখো কি ঘটনা ঘটে। একগুচ্ছ সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি কিন্তু প্রতিফলিত হয় অনিয়মিতভাবে, অর্থাৎ সমান্তরালভাবে প্রতিফলিত হয় না। এটা হচ্ছে কি মানে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। তার মানে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন কি? অমসৃণ তলে যদি সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি অমসৃণ তলে যে প্রতিফলন সৃষ্টি করে তা হলো কি ব্যাপ্ত প্রতিফলন, অর্থাৎ সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি সমান্তরালভাবে প্রতিফলিত হয় না, অনিয়মিতভাবে প্রতিফলিত হয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারে কিন্তু আলোর প্রতিফলন ঘটে। আমরা আগের ভিডিও ক্লাসটিতে দেখিয়েছি যে প্রতিফলক পৃষ্ঠটি মানে এক এক বস্তু এক এক রকম দেখা যায়, এক এক রঙে দেখা যায়। কারণ হলো প্রতিফলক পৃষ্ঠ এক এক বস্তুতে এক এক রকমের অণুর এক এক রকমের বিন্যাস থাকে, এবং তারা এক এক প্যাটার্নে তারা পৃষ্ঠ সৃষ্টি করে। ওই পৃষ্ঠে যখন আলোক রশ্মি আপতিত হয় বেশিরভাগ আলোক রশ্মি শোষণ করে এবং বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে প্রতিফলন করে। এই বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মির জন্যই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন রঙে বস্তু দেখতে পাই। তার মানে প্রতিফলক পৃষ্ঠের উপরে কিন্তু নির্ভর করে। এখানে আমরা যেমন দেখেছি যে প্রতিফলনের ব্যাপারটাও কিন্তু এই প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি যদি মসৃণ তল হয় তখন হবে প্রতিফলিত রশ্মি সমান্তরালে প্রতিফলিত হবে, যদি সমান্তরালে আপতিত আলোক রশ্মি হয়। আবার অমসৃণ তল হলে কিন্তু সমান্তরালে আপতিত আলোক রশ্মি হলেও তা কিন্তু আবার প্রতিফলিত হয় অসমান্তরালভাবে, অর্থাৎ অনিয়মিতভাবে। তার মানে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারে আলোর প্রতিফলনও ঘটে। তার মানে আমরা এই ভিডিওটি একটু পজ করে এই কাজটি করি। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর আলোর প্রতিফলনের বৈশিষ্ট্য নির্ভর করে বিশ্লেষণ করো। তার মানে আলোর প্রতিফলনের যে বৈশিষ্ট্য তা কিন্তু প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে, এটা বিশ্লেষণ করো। আমরা পরবর্তী স্লাইডে একটু মূল্যায়নে দেখি, আমরা নিজেদেরকে একটু মূল্যায়ন করি। চিত্রের বস্তুগুলো কোন ধরনের? দেখো, এই যে চিত্রের বস্তুগুলি নিশ্চয়ই আলো নিঃসরণ করে না, আলো শোষণ করে বা প্রতিফলন করে। তার মানে এটা হলো দীপ্তিহীন বস্তু, তাই না? বস্তুগুলো কোন ধরনের? দীপ্তিহীন বস্তু। এবং দীপ্তিহীন বস্তু কি করে? আলোক রশ্মি নিঃসরণ করে না, আলোক রশ্মি শোষণ করে এবং আলোক রশ্মির প্রতিফলন ঘটায়। কোনো দীপ্তিমান বস্তু থেকে আপতিত আলোক রশ্মি
শোষণ করে এবং প্রতিফলন ঘটায়, বিচ্ছুরণ করে। আমরা কোনো বস্তুকে দেখি কেন? কারণ ওই বস্তু থেকে বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি এসে আমাদের চোখে এসে পড়ে, ফলে ওই বস্তু আমরা বিশেষ রঙে বিশেষ আকারে দেখতে পাই। তার মানে আলোর প্রতিফলন এসে আমাদের চোখে পড়ে বলে আমরা দেখতে পাই। আমরা আরো কিছু প্রশ্নের নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন দেখি। কোন বস্তুটি থেকে আলোর নিঃসরণ ঘটে না? আমরা একটু অপশনগুলি দেখি। কোন বস্তুটি থেকে আলোর নিঃসরণ ঘটে না? সূর্য থেকে আলোর নিঃসরণ ঘটে, কিন্তু তার মানে ঘটে না কথাটা সত্য নয়। তারা থেকে কিন্তু আলোর নিঃসরণ ঘটে, ঘটে না ঠিক নয়। নক্ষত্র থেকেও কিন্তু আলোর নিঃসরণ ঘটে। পৃথিবী থেকে কিন্তু আলোর নিঃসরণ ঘটে না। পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হয়, সূর্যের আলোর প্রতিফলন হয়। চন্দ্রও কিন্তু, চাঁদও কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো যখন চাঁদে এসে পড়ে, সেই প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, আমরা চাঁদকে সেই কারণে দেখতে পাই। এখানে পৃথিবী, এখানে যদি চন্দ্র থাকতো তাহলে চন্দ্র হইতো। কোন পৃষ্ঠে ব্যাপ্ত প্রতিফলন ঘটে? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, কোন পৃষ্ঠে ব্যাপ্ত প্রতিফলন ঘটে? আমরা অপশনগুলি দেখি। পারদ পৃষ্ঠে। দেখো, পারদ পৃষ্ঠ কিন্তু স্থির অবস্থায় পারদ পৃষ্ঠের উপরিতল একদম পরম সমতল হিসেবে থাকে। পরম সমতল পৃষ্ঠ হলো পারদ পৃষ্ঠ। স্থির পানির পৃষ্ঠ কিন্তু পরম সমতল। কাগজ কিন্তু সমতল মনে হলেও সূক্ষ্মভাবে যদি আমি আণুবীক্ষণিকভাবে দেখি, তাহলে কাগজের পৃষ্ঠটি কিন্তু সূক্ষ্মভাবে খাঁজ থাকে, কাগজের পৃষ্ঠে খাঁজ থাকে। তাহলে এটা অমসৃণ তল, এখানে অবশ্যই ব্যাপ্ত প্রতিফলন ঘটবে। তাহলে কাগজ কিন্তু ব্যাপ্ত প্রতিফলন ঘটে। আর সমতল দর্পণেও কিন্তু ব্যাপ্ত প্রতিফলন ঘটে না, সেখানেও নিয়মিত প্রতিফলন ঘটে। তার মানে পারদ পৃষ্ঠে ব্যাপ্ত প্রতিফলন ঘটে না, স্থির পানির পৃষ্ঠেও নয়, কাগজের পৃষ্ঠে ব্যাপ্ত প্রতিফলন ঘটে, অর্থাৎ অনিয়মিত প্রতিফলন ঘটে। আমরা ভিডিওটি পজ করে বা ভিডিও দেখা শেষ করে আমরা এই বাড়ির কাজটি করি। এটা আমরা এখনই ভিডিও দেখা শেষ হলে এই কাজটি করি। দীপ্তিহীন বস্তু কি? এটা আমরা নিশ্চয়ই বলতে পারবো। দীপ্তিহীন বস্তু কি? যে বস্তু আলোর নিঃসরণ করে না। হ্যাঁ, আলোর দীপ্তিমান বস্তু থেকে আলোক রশ্মি এসে পড়লে তা দীপ্তিহীন বস্তু শোষণ করে এবং বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি তারা প্রতিফলন করে, এবং সেই অনুযায়ী আমরা বিশেষ বস্তু বিশেষভাবে দেখতে পাই। আলোর দুইটি প্রধান ধর্ম নিশ্চয়ই তোমরা বলতে পারবে। দুইটি প্রধান আলোর বেগ বলতে পারবে, আলো এক প্রকার শক্তি, আলোর বিচ্ছুরিত হয়, এরকম আরো অনেক ধর্ম আমরা কিন্তু পূর্ববর্তী স্লাইডে দেখে এসেছি। উদ্দীপকের চিত্রের সাহায্যে আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই এটা নিয়মিত প্রতিফলন, এটা হলো ব্যাপ্ত প্রতিফলন। কেন? এটার ব্যাখ্যা তোমরা দিতে পারবে। চেহারা দেখার জন্য 1 নং চিত্রের দর্পণটি উত্তম। আসলেই চেহারা দেখার জন্য কিন্তু 1 নং চিত্রের দর্পণটি উত্তম। যদি দর্পণটি যদি উপরিতল দর্পণটি যদি সমতল না হয়, খাঁজ কাটা হয়, আঁকা বাঁকা হয়, তখন তোমার চেহারা কিন্তু কেমন একটু বিদঘুটে দেখা যাবে, তাই না? এলোমেলো দেখা যাবে। তার মানে 1 নং চিত্রটি যে উত্তম, 1 নং চিত্রের দর্পণটি অবশ্যই উত্তম, এটা তুমি বিশ্লেষণ করো, এটা তুমি নিশ্চয়ই পারবে। বন্ধুরা, আজকে আর নয়, আমরা পরবর্তী ভিডিও ক্লাসের জন্য অপেক্ষা করি। সবাইকে ধন্যবাদ। সবাই, এই আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।